আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে ক্লাসটি নেব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান নবম ও দশম শ্রেণী 2 দফা দাখিলা পদ্ধতির থেকে সৃজনশীল 4 নম্বর অঙ্কটি আমি এখন আলোচনা করব তোমাদের সাথে। তাহলে চলো আমরা এবার অঙ্কটি করা শুরু করি। 4 নম্বর প্রশ্নটি আমি পড়তেছি, তোমরা দেখো 35 পৃষ্ঠা হিসাব বিজ্ঞান বইয়ের নবম ও দশম শ্রেণীর। 4 নম্বরে কী বলছে? আলম সার্ভিসেস সেন্টার 1 জানুয়ারি 2017 তারিখে নগদ 5 লক্ষ টাকা, 75,000 টাকার আসবাবপত্র ও 55,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করে। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ: জানুয়ারি 2 অফিস ভাড়া পরিশোধ 22,000 টাকা, জানুয়ারি 10 কাগজ ক্রয় করা হলো 5,000 টাকা, জানুয়ারি 12 কম্পিউটার মেরামত করা হলো 32,000 টাকা, জানুয়ারি 20 মজুরি প্রদান চেকে করা হলো 8,500 টাকা, জানুয়ারি 25 BCT ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি বাউচার নং 503 13,000 টাকা। আমাদের প্রশ্নগুলো দেখো এবার। এটা হচ্ছে আমি এখন যা পড়লাম এটা হচ্ছে উদ্দীপক। প্রশ্নের মধ্যে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে হলে প্রারম্ভিক মূলধন নিয়ে আমি এর আগে একটা ক্লাসের মধ্যে আলোচনা করেছি। প্রারম্ভিক মূলধনটা হচ্ছে অর্থাৎ 1 তারিখে যে লেনদেনটা করবে তার মধ্যে যত প্রকারের সম্পদ এবং কি দায় যেগুলো আছে সম্পদগুলো যোগ করব, তার থেকে দায়গুলো বিয়োগ করব। অর্থাৎ সম্পদগুলো যোগ করে দায়গুলো বিয়োগ করে দিলে তাহলে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হয়ে যাবে। তাহলে আমরা লিখি প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করব। ক প্রারম্ভিক মূলধনের পরিমাণের মধ্যে লিখব, আমরা আগে সূত্রটা লিখে নিই। প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। তো প্রারম্ভিক মোট সম্পদ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নগদ যোগ আসবাবপত্র যোগ ব্যাংক। ওকে, এগুলো আলাদা করে দেব। মাইনাস প্রারম্ভিক দায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক ঋণ। এবার দেখো এখানে তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানে কিন্তু রিয়েলি আমরা দেখতে পাচ্ছি নগদ এবং আসবাবপত্র দুইটা আছে বইয়ের মধ্যে, কিন্তু ব্যাংকটা নেই। ব্যাংকটা কেন দিচ্ছি আমি? কারণ ব্যাংক ঋণ হিসাবটা আসলে অবশ্যই ব্যাংক হিসাবটাও আসে। তো সেজন্য আমরা ব্যাংক হিসাব দিয়ে টাকাটা এখানে একবার সম্পদের সাথে যোগ করব, মোট সম্পদের সাথে। আবার এটা কিন্তু প্রারম্ভিক দায় থেকে ব্যাংক ঋণ হিসাব দিয়ে মাইনাস করে দেব। তাহলে আসো নগদে আমি দেখতে পাচ্ছি বইয়ের মধ্যে 5 লক্ষ টাকা। 5 লক্ষ যোগ 75,000 আসবাবপত্র, আর ব্যাংক ঋণটা হচ্ছে 55,000 মাইনাস করে ব্যাংক 55,000 হলে ব্যাংক ঋণও কত হবে? 55,000। আমাদের এখন এটা যোগ করতে হবে। এটা যোগ করলে কত আসে? $6,30,000। কলমের একটু সমস্যা হচ্ছে। 6,30,000 যোগফল মাইনাস 55,000। 55,000 বিয়োগ করলে আমাদের আর থাকবে কত? 1 নিয়ে আসো, 10 থেকে 5 গেলে আর 5, এখানে আর 2 থেকে তো 5 যাবে না, 1 নিয়ে আসো, 12 থেকে 5 গেলে 7, আর এখানে 5 থাকবে। ওকে, তাহলে আমাদের 5,75,000 টাকাটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। কত বলছে? প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 5,75,000 টাকা। এরপর প্রশ্নটা বলছে উপযুক্ত লেনদেনগুলোর
কারণ সহ ডেবিট ক্রেডিট ব্যাখ্যা নির্ণয় করতে বলছে। উপযুক্ত কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। তাহলে আমাদেরকে উপযুক্ত কারণ সহ যখন বলছে, কারণের জন্য একটা বক্স দেব, ডেবিট ক্রেডিটের জন্য একটা বক্স, বিবরণের জন্য আরেকটা তারিখ। আর টাকার জন্য আমরা দিতে পারলে দেব, আর না দিলে কোনো সমস্যা নেই, টাকা উল্লেখ করাটা ভালো। চলো তাহলে আমরা এবার বক্সটা বানিয়ে নিই। আমাদেরকে প্রথমে উপযুক্ত লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। তো প্রথমে 1 তারিখে যাব, নগদ 5,75,000 টাকার, আসবত 55,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে, অর্থাৎ একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করছে। তাহলে এটা আমরা 2017 দেব। জানুয়ারি 1 আমরা এটা যাবতে দেব নগদান ডেবিট হিসাব। তারপর দেব যে আসবাবপত্র হিসাব, ব্যাংক হিসাব। তারপর দেব যে মূলধন হিসাব, আরেকটা হচ্ছে ব্যাংক ঋণ হিসাব। ওকে, আমি এখানে ব্যাংকও দিচ্ছি, ব্যাংক ঋণ ব্যাংক হিসাব দুটোটা দিচ্ছি। কারণ কেন, কতে আমি ব্যাংক হিসাব দিয়ে যোগ করেছি টাকাটা, আবার ব্যাংক ঋণ দিয়ে মাইনাস করে দিয়েছি। কারণ এটা ব্যাংক ঋণ হিসাবটা ঘটলে ব্যাংক হিসাব অবশ্যই থাকবে ওখানে। তারপর আসো, আমাদের এখন বিবরণটা শেষ, মানে 1 তারিখের। এবার ডেবিট ক্রেডিট নির্ণয় করব। আমাদের এটা হবে ডেবিট, আসলে তো ডেবিট হবে, ব্যাংক ডেবিট হবে। ওকে, আর মূলধন ক্রেডিট হবে, ব্যাংক ঋণ ক্রেডিট হবে। তারপর টাকাটা আমরা লিখে দিই 2 লক্ষ, প্রথমে হচ্ছে 5 লক্ষ, তারপর আসবে তো হচ্ছে 75,000, ব্যাংকে 55,000, আর এদিকে মূলধন কত হবে? মূলধন হবে যে আমাদের 5,75,000, আর তারপর ব্যাংক ঋণ 55। অর্থাৎ ডেবিটের যে টাকাগুলো দেখতেছ এগুলো যোগ করলে ক্রেডিটের টাকাটা সমান হবে। তারপর আসো, কারণটা আমরা সাথে লিখে ফেলি, কারণ আমাদের এখানে জায়গা থাকবে না, কারণ পরবর্তী এগুলো মুছে ফেলতে হবে বাকিগুলো করতে হলে। এখন কারণটা দেখো, নগদান উপরে দেওয়া ডেবিট, আর যত ডেবিট, ব্যাংক ডেবিট, সবগুলো সম্পদ। সম্পদ যদি ডেবিট হয়, সম্পদ আমরা বৃদ্ধি লিখে দেব। তো আমরা লিখব সম্পদ বৃদ্ধি, আমি ডট ডট দিয়ে দিচ্ছি তিনটা, অর্থাৎ একটা সম্পদ বৃদ্ধি লিখে আর দুইটাতে আমি ডট দিয়েছি। আর কিন্তু এখানে মূলধন দেখো, মূলধন আর ব্যাংক ঋণ, এই দুইটা হচ্ছে, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি, আর ব্যাংক ঋণ ক্রেডিট হয়েছে, ব্যাংক ঋণ আমরা লিখব দায় বৃদ্ধি। তাহলে লিখে দিয়ে এদিকে মালিকানা বৃদ্ধি, দায় বৃদ্ধি। ওকে, তাহলে আমাদের একটা লেনদেন কমপ্লিট, শেষ। ওকে, এরপরটা হচ্ছে জানুয়ারি 2 অফিস ভাড়া পরিশোধ 22,000 টাকা, জানুয়ারি 2। তো আমরা 2 দিয়ে ভাড়া হিসাব আর নগদান হিসাব। ওকে, আমরা টাকাটা লিখে নিই, ডেবিট ক্রেডিট পরবর্তী লিখতে পারবো কত, 22,000 টাকা, 22,000, আর এখানে
22,000। আরগুলো পরবর্তী নির্ণয় করতে পারবো, কোনো সমস্যা নেই, আগে ডেবিট ক্রেডিটটা নির্ণয় করে নিই। এরপরটা বলছে যে কাগজ ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কত তারিখ? 10 তারিখ। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব, ঠিক আছে। টাকা হচ্ছে কত? 5,000 টাকা। 5,000 দিয়ে দেব, এখানে 5,000 দিয়ে দেব। এরপর দেখো, এরপরটা হচ্ছে 22 তারিখ, সরি 12তে বলছে কম্পিউটার মেরামত করা হলো 32,000 টাকা। তাহলে মেরামত ডেবিট, মেরামত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত হাজার টাকা? 32,000 টাকা। তাহলে আসো এবার এরপরটা হচ্ছে 20 তারিখে বলছে মজুরি প্রদান চেকে করা হলো। তার মজুরি ডেবিট, ব্যাংক হিসাব, মজুরি হিসাব আর ব্যাংক হিসাব 8,500। এখন সব আমরা এগুলো তো সহজে দিয়ে দিতে পারবো, এখানে তোমরা দিয়ে দিতে পারো ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। ওকে, এবার কি করতে হবে? এগুলোর কারণটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। এখন 12টা হচ্ছে আমাদের জন্য ব্যয়, তাহলে ব্যয় যদি ডেবিট হয় তাহলে ব্যয় বৃদ্ধি, আমরা লিখব ব্যয় বৃদ্ধি। তারপরটা হচ্ছে নগদ, নগদ কিন্তু আমাদের সম্পদ, সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে লিখতে হয় সম্পদ হ্রাস। ওকে, এরপরটা কি বলছে? ক্রয়, ক্রয়টা কিন্তু ব্যয়, ক্রয় করলে আমাদের ব্যয় হয়, তাহলে এটা ব্যয় বৃদ্ধি, ডেবিট হয়েছে বিদায়। এরপরটা হচ্ছে নগদ, নগদ কিন্তু দেখো নগদ যে ক্রেডিট হলে চোখ মুখ বন্ধ করে একেবারে রেখে দিবা সম্পদ হ্রাস, এটা আজকে শিখে ফেলো সবাই। ওকে, এরপর দেখো মেরামত, মেরামত করলে এটাও ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, তো আমরা লিখবো ব্যয় বৃদ্ধি। এরপরটা হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব, তাহলে আবার লিখে দেবো আমরা সম্পদ হ্রাস। এরপরটা হচ্ছে মজুরি হিসাব, মজুরি দিলে অর্থাৎ এটাও ব্যয়, ব্যয় ডেবিট হয়েছে, তাহলে কি ব্যয় বৃদ্ধি। আর ব্যাংক হিসাব সম্পদ, ব্যাংক ক্রেডিট হয়েছে, তাহলে সম্পদ হ্রাস। তাহলে আমাদের এই অঙ্কটার মধ্যে আরো একটা লেনদেন বাকি আছে, এটা আমরা এখন এখানে লিখব। এরপর লেনদেনটা হচ্ছে 25 তারিখ বিসিটি ব্যাংক থেকে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি 13,000 টাকা। তাহলে এটা জাবাদা হবে কি? অর্থাৎ নগদান হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। কত তারিখ এটা? 25। সেবাটা দেওয়ার কারণে নগদ টাকাটা, নগদে পাইছে টাকাটা, তার কারণে নগদান হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। তাহলে এখানে ডেবিট ক্রেডিট কত হাজার টাকা? 13,000 টাকা। কলমের একটু সমস্যা দিচ্ছে, তোমরা যখন করবা তোমাদের বইটা প্রশ্ন এটা সামনে থাকলে তোমরা বুঝতে পারবা সবগুলো। নগদান ডেবিট হয়েছে, তার নগদান ডেবিট হলে আমরা লিখব সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। সেবায়, সেবায় আমাদের জন্য আয়, সেবা দিলে আমাদের জন্য এটা আয় হয়েছে, আয় ক্রেডিট হলে বৃদ্ধি, অর্থাৎ এটা আয় বৃদ্ধি লিখব আমরা।
তাহলে আমাদের ক নম্বর অঙ্কটাও শেষ। গ নম্বরে বলছে 25 তারিখের লেনদেন অবলম্বনে ক্রেডিট বাউচার প্রস্তুত করো। তো আমি ক্রেডিট বাউচারের বক্সটা এঁকে নিয়েছি। এখানে আমার কলমের ডিস্টার্বের কারণে আজকে দুঃখিত, ক্লাসের মধ্যে প্রবলেম হচ্ছে। এখানে ক্রেডিট বাউচারের বক্সটা আমি এঁকে নিয়েছি, একটু কম বোঝা যাচ্ছে। তোমরা বইয়ের মধ্যে ক্রেডিট বাউচার বক্সটা আছে, দেখে ওখানে শুদ্ধভাবে এঁকে নিবা। আমার এখানে বোঝা যাচ্ছে না। আমি যার ক্রেডিট বাউচার তৈরি করব তার নাম দিয়েছি আলম সার্ভিস সেন্টার। ক্রেডিট বাউচার তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা, ডেবিট ক্রেডিট বাউচার নাম্বার, হিসাব খাতের নাম। হিসাব খাতের নাম হবে ক্রেডিট বাউচারটা হচ্ছে 25 তারিখের, এটা হচ্ছে সেবা প্রশিক্ষণ বা সেবাপ্রাপ্তি। তা আমি এখানে সেবায় দিয়েছি। আর তারিখটা তোমরা দিয়ে দিবা, কলমের ডিস্টার্বের কারণে আমি লিখতে পারতেছি না। আর গ্রহণকারীটার নাম, গ্রহণকারী যিনি গ্রহণ করেছে ক্রেডিট বাউচারটাকে বিসিসি ব্যাংক থেকে গ্রহণ করছে কে, অর্থাৎ যে গ্রহণ করছে তার নামটা আমরা এখানে দেবো। এরপরটা হচ্ছে এই ঠিকানা, ঠিকানা তো আমাদের নেই। তারপর নংয়ের মধ্যে আমরা এক দেবো, কারণ এখানে তারিখ দেওয়া যাবে না, তারিখ এখানে দেবো। এরপরটা হচ্ছে আয়ের বিবরণ। আয়ের বিবরণ হচ্ছে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি লিখে দেবো। আর টাকাটা হচ্ছে যে কত, 13,000 টাকা। তোমরা এখানে 13,000 টাকা লিখে দিবা। আর এখানে ক্রেডিট বাউচার নাম্বার বলছে 503 লিখে দিবা। বইয়ের মধ্যে আছে ক্রেডিট বাউচার নাম 503। তো 13,000 টাকাটা এখানে কথা লিখে দিলে অঙ্কটা শেষ। এরপর এগুলো হচ্ছে কেশিয়ার স্বাক্ষর, হিসাব পক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। আমি খুব দুঃখিত, কারণ আমার কলমটা ডিস্টার্বের কারণে আমি অঙ্কটা কমপ্লিটলি করতে পারলাম না। সবাইকে আমার ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।